মির্চির নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ভাবছি একবার বরোদায় চলে যাব। আমার সেজদা সেখানে খুব মান্যগণ্য লোক। মহারাজের সঙ্গে দহরম মহরম আছে। দাদাদের মধ্যে সেজদাই আমাকে একটু ভালোবাসে। ওর কাছ থেকে যদি কিছু টাকা আদায় করা যায়। তিনি কি করেন বরোদায়? কি নাম? অরবিন্দ ঘোষ। সমুদ্র হিমাচলের রাজকর্মচারীরা টের পাবে কয়দিনের মধ্যেই যে কে এসেছে ভাইসরয় হয়ে। সাম্রাজ্য শাসনে আমি কারুকেই এক মুহূর্তের জন্য শিথিল হতে দেব না। মনে রাখতে হবে সবাইকে, আমার নাম লর্ড কার্জন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। সভাস্থল নিস্তব্ধ। সবাই গভীর মনোযোগ ও বিস্ময় কৌতূহলের সঙ্গে শুনছে। হিন্দু ধর্মবিশ্বাসের মূল সত্যগুলির কথা এমন গভীর অথচ সাবলীলভাবে ইদানিং আর কারুকে বুঝিয়ে বলতে শোনা যায়নি। হিন্দু ধর্মের পক্ষ নিয়ে সবচেয়ে সারগর্ভ কথা বলছে কিনা একজন মেম সাহেব। শ্রদ্ধা ও ভক্তির দীপ্তিতে উজ্জ্বল হয়ে আছে তার মুখ। হঠাৎ ঘুমন্ত সিংহের জেগে ওঠার মতন দাঁড়িয়ে পড়লেন মহেন্দ্রলাল। বাজখাঁই গলায় চেঁচিয়ে বললেন, এখানে হচ্ছেটা কি? এক বিলিতি বিবি আমাদের কালী পুজো শেখাবে, আরো 10 গুণ বেশি কালী পুজো করতে হবে। এখনই যা বেলেল্লা চলছে তার উপর 10 গুণ। মিস নোবেল, আমার ধারণা ছিল তুমি এদেশে এসেছো স্ত্রী শিক্ষা বিস্তারের সদুদ্দেশ্য নিয়ে। বস্তিতে বস্তিতে ঘুরে তোমার প্লেগের রোগীদের সেবাব্রত দেখে মুগ্ধ হয়েছে। কিন্তু এখন এসব কি শুরু করলে? দেশটাকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিতে চাও। ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে উত্তেজিত হয়ে বক্তৃতায় বাধা দিতে দেখেও বিচলিত না হয়ে নিবেদিতা মৃদু হাস্যে বললেন, ডক্টর সরকার, ধর্মকে বাদ দিয়ে কি কোনো বড় কাজ হয়? আমি ধর্মের মূল তত্ত্ব বোঝাবার চেষ্টা করছি। এখনো আমার বলা শেষ হয়নি। রাখো তোমার তত্ত্ব। তত্ত্বের তুমি কি বোঝো? এত প্রাচীন এক ধর্ম, তার সংস্কৃতি 1 বছর মাত্র এদেশে এসে কিছু মুখ শোকাশুকি করে তার তত্ত্ব বোঝা যায়? এত সহজ? তুমি তো তোতা পাখির মতন কতকগুলি শেখানো বুলি বলছো। তত্ত্ব হলো এক ব্যাপার, তার প্রয়োগ কত রকম হয় তা তুমি জানো? যত রাজ্যের মাতাল গেঁজেলে চোর ডাকাতরা কালী পুজো করে, তারা কোন তত্ত্বটা মানে? অপপ্রয়োগ দেখে মূল বিষয়ের বিচার করা যায় না। বাগানে অনেক আগাছা জন্মায়, তার জন্য পুরো বাগানটা নস্যাৎ করা কি ঠিক? মূল তত্ত্ব যদি ভালোভাবে প্রচার করা যায়। আরে এসব পুজোর মূল তত্ত্বটাই তো ভণ্ডামি। কতকগুলি তান্ত্রিক নিজেদের ভোগ লালসা মেটাবার জন্য একটা ন্যাংটা মাগির মূর্তি গড়েছে। তার সঙ্গে যত রাজ্যের বামাচার, মদের ছড়াছড়ি, বলি দেওয়া পাঁঠার মাংসের ভোজ, এইগুলোকেই শুদ্ধ করার জন্য বড় বড় তত্ত্বের বুলি কপচানো হয়েছে। সব ভণ্ডামি, ভণ্ডামি ছাড়া কিছু নয়। কালী পূজা বিষয়ে এক শ্রেণীর মানুষের আপত্তির কথা আমিও জানি। যেমন প্রতিমা পূজা অনেকে মানেন না। এই প্রতিমাটির আকার বিভৎস, এই পুজোয় পশু বলি দেওয়ার রেওয়াজ আছে। একে একে আমি এই বিষয়গুলিরও ব্যাখ্যা করতে চাই। কি ব্যাখ্যা দেবে তুমি? সবই পালিশ করা ভণ্ডামির মুখোশ। শেষেরটা, ওই পাঁঠা বলির কথাটাই আগে বলো শুনি। মূর্তি পূজার মতন ওই বলিও তো প্রতীক। সব ধর্মের সাধকরাই শব্দ প্রতিমা নির্মাণ করেন। হিন্দু সাধকরা সেই শব্দ প্রতিমার বর্ণনা দিয়ে মূর্তি গড়েছেন। কালী প্রতিমার সামনে প্রকৃত সাধক নিজেকেই নিবেদন করতে চান, তার বুকের রক্ত দিয়ে আরাধনা করতে চান। আর যতদিন না সেজন্য তিনি পুরোপুরি তৈরি হন, ততদিন পশু বলি দিতে হয় সেই রক্তের প্রতীক হিসেবে।
ভণ্ডামির ব্যাখ্যা। আজ অব্দি কোন সাধক তার বুকের রক্ত দিয়েছে? হ্যাঁ, তার খোঁজ রাখো। বড় বড় জমিদাররা কালী পুজো করায়, তারা বুকের রক্ত দিতে চায়? ডাকাতগুলো কালী পুজো করে গিয়ে অন্যের গলা কাটে। দেবতার নামে উৎসুগ্য করা মাংস খাবার ধান্দা। কালী পুজোর সময় ছেলে পুলি আর বুড়োরা পর্যন্ত হাঁ করে বসে থাকে কখন মাংস খাবে। কসাইখানাগুলোতেও একটা কালী মূর্তি বসিয়ে পাঁঠা বলি হয়। অমন তত্ত্বের মুখে ঝেঁটা মারি। এমন সময় পেছন দিক থেকে একজন কেউ চেঁচিয়ে উঠল, চাপ! এই বুড়ো ভাম, এই তোর কথা কেউ শুনতে চায় না। এই বসে পড়, বসে পড়। অমনি একটা শোরগোল শুরু হয়ে গেল। অনেকে মিলে বলতে লাগলো, বসে পড়ুন মশাই, বসে পড়ুন, বসে পড়ুন মশাই, বসে পড়ুন। কিন্তু মহেন্দ্রলাল তো দম্মার পাত্র নন। তিনি পেছন ফিরে ক্রুদ্ধ দৃষ্টিতে বললেন, না, আমি বসবো না। আমরা চেষ্টা করছি দেশটাকে কুসংস্কার মুক্ত করতে, বিজ্ঞানের দিকে দৃষ্টি ফেরাতে। আমরা চাই দেশের মানুষ ভণ্ডামিকে ঘৃণা করতে শিখুক। বাইরে থেকে এক মেয়ে মেশে কতকগুলো ভুল তত্ত্ব আর কদর্য আচার অনুষ্ঠানের কথা প্রচার করবে, তা আমরা কিছুতেই মেনে নেব না। তুমি মানতে চাও না তো গেট আউট, আমরা শুনবো। তুমি একলা একলা ডিস্টার্ব করছো কেন? কেউ তোমাকে সাপোর্ট করছে না। মহেন্দ্রলাল কয়েক মুহূর্তের জন্য থেমে গেলেন। আহতভাবে তাকালেন সমগ্র শ্রোতৃমণ্ডলীর দিকে। ভাঙা গলায় বললেন, আর কেউ নেই এখানে? আর কেউ আমাকে সমর্থন করছেন না? সত্যেন্দ্রনাথ ঠাকুর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। ধীরভাবে বললেন, আমিও মনে করি এই বক্তৃতায় কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আরো কয়েকজন যুবকও উঠে দাঁড়াল। সংখ্যায় ৮-১০ জনের বেশি নয়। পেছন থেকে একজন চেঁচিয়ে উঠল, ওরে বেম্ম রে বেম্ম, হিন্দুদের পুজোর কথা শুনলেই ওদের গা জ্বালা করে। তোরা এসেছিস কেন? যা যা, বেরিয়ে যা। আমি ব্রাহ্মণ নই, আমি বিজ্ঞানী, আমি যুক্তিবাদী। ও মশাই, আরে আপনারা তো মাত্র কজন? আমরা অনেক বেশি লোক। আমরা শুনতে চাই, আমাদের ভালো লাগছে। বাধা দিচ্ছেন কেন? বেশি লোক? বেশিরভাগ লোকই তো ইডিয়েট আর ভেড়ার পাল। যারা নতুন কথা বলে, যারা সমাজের ব্যাধি দূর করতে চায়, যারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, চিরকালই তাদের সংখ্যা কম হয়। শেষ পর্যন্ত তারাই জেতে। বিদ্যাসাগর মশাই যখন বিধবা বিবাহ প্রচলন করতে চেয়েছিলেন, তখন বেশিরভাগ লোকই তার বিরুদ্ধে গিয়েছিল। এই কথায় অগ্নিতে যেন ঘৃতাহুতি পড়ল। গোলমাল উঠল চরমে। গালাগালি ও কটূক্তিতে কান পাতা যায় না। একদল লোক ধেয়ে গেল মহেন্দ্রলালকে মারার জন্য। নিবেদিতা উঠে দাঁড়িয়ে ব্যাকুল মিনতির সুরে হাত জোড় করে বললেন, আপনারা একটু শান্ত হন, অনুগ্রহ করে বসুন। ডক্টর মহেন্দ্রলাল সরকার একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমার পরিচিত। ওর আপত্তির কথা উনি নিশ্চয়ই বলতে পারেন। আপনারা সংযত হন। ডক্টর সরকার, আমি কি আমার বক্তৃতার বাকি অংশ শেষ করতে পারি? শোনাও, তোমার যা খুশি শোনাও ওদের। সদর্পে তিনি সভাস্থল ছেড়ে বেরিয়ে চলে গেলেন। তারপরেও প্রায় ৪৫ মিনিট ধরে নিবেদিতা বলে গেলেন। স্বামী বিবেকানন্দের কালী দ্য মাদার কবিতাটি আবৃত্তি করলেন। রামপ্রসাদের অনেকগুলি গান অনুবাদ করে শোনালেন। শেষ হবার পর তুমুল করতালি ধ্বনিতে যেন ফেটে পড়ল বাতাস। অনেকে ছুটে এলো মঞ্চের দিকে নিবেদিতাকে কৃতজ্ঞতা জানাতে। যথাসময়ে এই বিবরণ শুনে খুবই হৃষ্টবোধ করলেন স্বামীজি। নিবেদিতা শ্রম সার্থক, নিবেদিতা জয়ী হয়েছে। আরও একটা খুব বড় আনন্দের সংবাদ এই যে কালীঘাট মন্দিরের কর্তৃপক্ষ মন্দির চত্বরে নিবেদিতাকে আরেকবার এই বক্তৃতা দেবার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এটাও অবশ্যই আরেকটি বড় জয়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দ্বার বন্ধ করে দিলে কি হয়?
হিন্দু রক্ষণ ছিল তার প্রধান দুর্গ। কালীঘাটের সুপ্রাচীন কালী মন্দিরের দ্বার শ্রীরামকৃষ্ণপন্থীদের কাছে অবারিত। এমনকি এক ম্লেচ্ছ রমণীকেও তারা স্থান দিতে প্রস্তুত। সংবাদপত্রগুলি নিবেদিতার এই বক্তৃতাকে বিশেষ আমল দিল না বটে, কিন্তু লোকের মুখে মুখে হিন্দু ধর্মের জোরালো সমর্থনকারী এই মেম সাহেবটির কথা ঘুরতে লাগল। ব্রাহ্মদের কাছে নিবেদিতার যাতায়াত অবশ্য বন্ধ হল না। বুদ্ধিজীবী ও শিল্প সাহিত্য সম্পর্কে আগ্রহী ব্রাহ্মদের সঙ্গে কথা বলতেই আমার ভালো লাগে। ব্রাহ্ম ও শ্রীরামকৃষ্ণপন্থীদের মিলিয়ে দেবার ইচ্ছেটা আমি এখনো ছাড়িনি। সেদিনের বক্তৃতার পর সরলা ও তার ভাই সুরেন নিবেদিতার আরও ভক্ত হয়ে উঠেছে। একদিন তিনি স্বামীজিকে সঙ্গে নিয়ে এলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে সদ্য তরুণ বয়সে স্বামীজি একবার গিয়েছিলেন ব্যাকুল প্রশ্ন নিয়ে। তিনি বলেন, উনি ব্রাহ্ম নেতা বলে নয়, মহাপুরুষোপম এই মানুষটির প্রতি আমার এখনো বিশেষ শ্রদ্ধা আছে। একগুচ্ছ রক্ত গোলাপ নিয়ে দুজনে এলেন দেবেন্দ্রনাথের 3 তলার ঘরে। সকাল 9টা বাজে। একটা আরাম কেদারায় আধশোয়া হয়ে আছেন দেবেন্দ্রনাথ। 80 বছর পেরিয়ে গেছে কবে, এখনো তার চক্ষু ও কর্ণ সজাগ। বিবেকানন্দ সামনে এগিয়ে হাত জোড় করে প্রণাম জানালেন। দেবেন্দ্রনাথ অবশ্য ইতিমধ্যেই নরেন্দ্রর বিবেকানন্দ স্বামীতে রূপান্তরের কাহিনী শুনেছেন। তিনি চিনতে পারলেন ও হাত তুলে আশীর্বাদ জানালেন। নিবেদিতা এর আগেই একবার দেখা করে গিয়েছিলেন। তিনি ফুলের স্তবক রাখলেন দেবেন্দ্রনাথের পায়ের কাছে। দেবেন্দ্রনাথ বললেন, বসো মা, বসো। তোমরা দুজনেই আমার সামনে একটু বসো। তারপর দেবেন্দ্রনাথ খুবই মৃদু কণ্ঠে, প্রায় শোনা যায় না এমন ভাবে বিবেকানন্দকে কিছু বলতে লাগলেন বাংলায়। নিবেদিতা তার কিছুই বুঝতে পারলেন না। বিবেকানন্দই বা কি বুঝলেন কে জানে, মাথা নেড়ে যেতে লাগলেন। এরপর দেবেন্দ্রনাথ একেবারে চুপ, কেউ কোনো কথা বলছে না। মিনিট 10 কেটে যাবার পর স্বামীজি বিনীতভাবে জিজ্ঞেস করলেন, আমরা এবার উঠি, আপনি আমাদের আশীর্বাদ করুন। দেবেন্দ্রনাথ সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে ওদের আশীর্বাদ জানালেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে স্বামীজি দেখলেন একজন দীর্ঘকায় পুরুষ যেন ওদের দেখেও না দেখার ভান করে অন্যদিকে চলে গেল। কে? দেবেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র কবিবর নাকি? আরো 2-1 উদাসীন ভাব দেখালো। স্বামীজির মনে হলো তিনি অনাহতভাবে নিবেদিতার কথায় এসেছেন, যেন অবাঞ্ছিত। তিনি নিবেদিতাকে বললেন, চলো এক্ষুনি চলে যাই। এ সময় দোতলার ঘর থেকে একটি তরুণী বেরিয়ে এসে বলল, সে কি, এর মধ্যেই চলে যাবেন কেন? একটু চা খেয়ে যাবেন না? না, আমার চা পান করার ইচ্ছে নেই এখন। কিন্তু নিবেদিতার আরো কিছুক্ষণ থেকে যাবার ইচ্ছে। তিনি সতৃষ্ণ নয়নে স্বামীজির দিকে তাকালেন। স্বামীজি বুঝতে পেরে বললেন, তুমি যদি চাও চা খেতে পারো। ঘরের মধ্যে একটি সোফায় বসলেন স্বামীজি। ক্রমে আরো কয়েকজন এলো। তারা নিবেদিতার সঙ্গেই গল্প করতে লাগলো। মেয়ে মহলের খুব কৌতূহল নিবেদিতা সম্পর্কে। স্বামীজি চুপ করে বসে রইলেন। তার অস্বস্তি ক্রমশ বাড়ছে। কেউ একজন জিজ্ঞেস করলো, স্বামীজি, আপনি তো চাও খাচ্ছেন না, আপনার জন্য তামাক এনে দিতে বলবো? স্বামীজি এবার সম্মতি জানালেন। সঙ্গে চুরু টানেননি বলে উসখুস করছিলেন। একজন ভৃত্য গড়গড়া সেজে নিয়ে এলো। স্বামীজি নলটি হাতে নিয়ে তামাক টানতে লাগলেন। অন্যরা কালী মূর্তি নিয়ে তর্ক জুড়ে দিল নিবেদিতার সঙ্গে। প্রায় ঘণ্টাখানেক বাদে ওঠা হলো। বাইরে বেরিয়ে এসে স্বামীজি বললেন, আমাদের নিজেদের অনেক কাজ আছে, এদের সঙ্গে মেলামেশা করে কি লাভ? মিছিমিছি এদের সঙ্গে তর্ক করেই বা কি হবে? কালী পুজো সম্পর্কে ওদের ছুঁতমার কিছুতেই যাবে না। তুমি আর ঠাকুর বাড়িতে এসো না। নিবেদিতা অপরাধীর মতন একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আর আসবো না?
ইন্দিরা ওর আইবুড়ো ভাত আর বিয়েতে আমাকে নেমন্তন্ন করেছে। আসবো না তাহলে? হিন্দু বিয়ের উৎসব আমার খুব দেখার ইচ্ছে ছিল। ভারী তো বিয়ে, অশাস্ত্রীয় ছেলে খেলা, শালগ্রাম শিলা নেই, যজ্ঞ অনুষ্ঠান হয় না, ব্রাহ্মদের বিয়ে আবার বিয়ে নাকি? তবু তোমার যখন দেখার ইচ্ছে, ঠিক আছে, বিয়েতে যেও। ইন্দিরার বিয়ের কটি দিন, বৌভাত পর্যন্ত অনেকখানি করে সময় কাটালেন নিবেদিতা ঠাকুর পরিবারের সঙ্গে। বিজ্ঞানী জগদীশ বসু প্রায় সর্বক্ষণ ছিলেন, তার সঙ্গেও অনেক গল্প হলো। জগদীশচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের খুব বন্ধুত্ব। এক বিজ্ঞানীর সঙ্গে এক কবির এমন সখ্যও বেশ আকর্ষণীয় ব্যাপার। রবীন্দ্রনাথের শিলাইদহের জমিদার কুঠিতে জগদীশচন্দ্র প্রায়ই যান। বিশাল পদ্মা নদীর তীরে শস্য শ্যামল প্রান্তর, গ্রামের সরল মানুষজন দেখতে জগদীশচন্দ্রের কত ভালো লাগে সেই কথা বলছিলেন তিনি। শুনতে শুনতে নিবেদিতার খুব লোভ হলো। একসময় নিজে বলেই ফেললেন, সেখানে একবার আমি যেতে পারি না? অবশ্যই যেতে পারেন। এই তো জগদীশ সস্ত্রীক আবার যাচ্ছেন আমার সঙ্গে, আপনি তখন যেতে পারেন। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তখনই দিন তারিখ ঠিক হয়ে গেল। নিবেদিতা যাবার জন্য কথা দিয়ে ফেললেন। কয়েকদিন পর স্বামীজির সঙ্গে দেখা হলে নিবেদিতা উৎসাহের সঙ্গে এই প্রসঙ্গ তুললেন। তিনি কবির সঙ্গে শিলাইদহে গিয়ে গ্রাম বাংলার রূপ প্রত্যক্ষ করতে চান। স্বামীজি কয়েক পলক চেয়ে থেকে বললেন, মার্গারেট, আমার শরীর ভালো যাচ্ছে না, আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে হবে। ঠান্ডার দেশে গেলে আমি ভালো থাকি। তার চেয়ে বড় কথা, বেলুড় মঠ ও মিশনের জন্য টাকা তুলতে হবে। আমার শরীরের অবস্থা যাই হোক, ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আবার টাকা তোলা যাবে। তুমি আমার সঙ্গে যাবে। সে কি, আপনার একারই তো যাবার কথা ছিল। আর আমার এখানকার কাজের কি হবে? সে কাজ অন্যরা দেখবে। তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া বিশেষ দরকার। তুমি এখানকার আরব্ধ কাজের কথা বিদেশে প্রচার করবে। ওখানে তোমারও বক্তৃতার ব্যবস্থা করা হবে। এতে বেশ কিছু টাকা উঠতে পারে। যাবার জন্য তৈরি হও। এরপর বিবেকানন্দ একটু থেমে কঠিন কণ্ঠে আবার বললেন, ওদের সঙ্গে অত মেলামেশা করার কি দরকার? শিলাইদহের হুজুগ এখন বাদ দাও। মানুষ সবচেয়ে কম দেখে নিজেকে। প্রতিদিন দর্পণে নিজের মুখোমুখি দাঁড়ালেও মানুষ লক্ষ্য করে না নিজের পরিবর্তন। শুধু আকৃতি নয়, মানুষের প্রকৃতিও যে অনেক বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে, তা যেন মানুষ ইচ্ছে করেই বুঝতে চায় না। নিজের মনের গহনে ডুব দিতে অধিকাংশ মানুষই ভয় পায়। মানুষের জীবনে যৌবনই শ্রেষ্ঠ সময়। তবে যৌবনকালে মনে হয় বুঝি যৌবনই চিরস্থায়ী। পাটনায় রাজপথ দিয়ে যেতে যেতে ভরত দেখতে পায় তার পূর্বপরিচিত গাছগুলি অনেক বড় হয়ে গেছে। গোলঘরের কাছে একটি মস্ত ডালপালা মেলা গুলমোহর গাছ ছিল, সেটি আর নেই। আর একটা বাজ পড়া মৃত গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে। সেটা যে কি গাছ ছিল আমার আর মনেই পড়ে না। কিছু কিছু সুদৃশ্য প্রাসাদের দেয়ালগুলি এখন মলিন। আবার কোথাও বস্তি মহল্লা বিধ্বস্ত করে গড়ে উঠেছে নতুন অট্টালিকা। অনেক পরিচিত মানুষের মুখে বয়সের ছাপ পড়েছে। পুনা শহরে জেল থেকে বেরিয়ে ভরত মস্তক মুন্ডন করেছিল। এখন আবার চুল গজিয়ে গেছে, তবে পূর্বের মতন টেরি কাটে না, বাবরি রেখেছে। গোঁপটিও মোটা। নানান অভিজ্ঞতার পরতে পরতে তার মুখে সারল্য ও বিস্ময়বোধ চাপা পড়ে গেছে। শরীরে মেদ নেই। তাকে দেখলেই বলশালী পুরুষ বলে মনে হয়। কোনো মানুষকে সে সহজে বিশ্বাস করে না। সদ্য পরিচিতদের সঙ্গে ভরত কিছুটা দূরত্ব রক্ষা করে, পূর্ব পরিচিতদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহী হয়নি। তার জীবিকার সমস্যা খুব সহজেই মিটে গেছে। আমি ইংরেজি জানি এবং ব্যাংকের কাজকর্মে রীতিমতো অভিজ্ঞ। আমার পক্ষে একটা চাকরি জুটিয়ে নেওয়া শক্ত ছিল না।
দু একটি ব্যাংকের নতুন নতুন শাখা এখানে খোলা হচ্ছে, কিন্তু আমার আর চাকরি করার মন নেই। আমি সংসারী তো নই, তাই খুব বেশি অর্থেরও প্রয়োজন নেই। তাহলে প্রতিদিন 10টা 5টা দাসত্ব করতে যাব কেন? পাটনায় অনেকগুলি চালের আড়ত, বহু লোক চালের ব্যবসায় যুক্ত। সারা দেশে এখন দুর্ভিক্ষের অবস্থা, সেই জন্যই চাল ব্যবসায়ীদের লাভের অন্ত নেই। ভরত একবার ভেবেছিল, আমার যাবতীয় মূলধন বিনিয়োগ করে এই ব্যবসায় নেমে পড়লে হয়। কিন্তু 2-4 দিন চালের বাজারে ঘোরাঘুরি করে তার এই ইচ্ছেটাও মিলিয়ে গেল। দুর্ভিক্ষে না খেতে পেয়ে মানুষ মরছে, আর ব্যবসায়ীরা তারা ধান চাল গুদামজাত করে রেখে অনবরত দাম বাড়াচ্ছে। আমার অত লাভের স্পৃহা নেই। আমি শত শত মানুষের শেষ নিঃশ্বাস কেড়ে নিতে চাই না। বাল্যকালে আমি দেখেছি, ত্রিপুরায় দুর্ভিক্ষ হলে রাজবাড়ি থেকে বিনামূল্যে শস্য বিতরণ করা হতো। মন্দিরে মন্দিরে বহু মানুষের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা হতো। এখানে সেরকম কোনো উদ্যোগ নেই। এ শহরের পথে পথে এখন অসংখ্য ভিখারি। ব্যাংকে কাজ করার সময় ভরত অনেক ব্যবসায়ীর সংস্পর্শে এসেছিল। সে দেখেছিল, ব্যবসায়ীরা অনেক উপার্জন করে বটে, কিন্তু নিজেরা কিছু ভোগ করতে পারে না। কি করে আরো বেশি লাভ হবে, এটাই তাদের প্রধান চিন্তা। চাকুরিজীবীরা 10টা 5টায় শ্রম দেয়, আর ব্যবসায়ীরা সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজের কাজেই বন্দী। পাটনা শহরে নিত্য নতুন স্কুল গজাচ্ছে। তার মধ্যে অনেকগুলি পুরোপুরি স্কুল নয়, সব বিষয় পড়ানো হয় না, শুধু কথ্য ইংরেজি শেখাবার ব্যবস্থা। আধা ফিরিঙ্গি ট্যাঁশ ফিরিঙ্গিরা কলকাতা থেকে এসে পাটনার মতন শহরগুলিতে এই ধরনের কথ্য ইংরেজি শেখাবার স্কুল খুলে প্রচুর আয় করছে। অ্যান্ড্রুজ সাহেবের স্কুলের এমনই রমরমা যে সেখানে ভর্তি হতে গেলে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। কয়েকটা স্কুল ঘুরে দেখার পর ভরত নিজেই একটা স্কুল খুলে ফেলল। 26 টাকায় সে ভাড়া নিল একটি দোতলা বাড়ি। একতলায় পড়াবার ব্যবস্থা, ওপরে তার বাসস্থান। বাইরে সাইনবোর্ডে সে নিজের নাম লিখল, ভরত কুমার সিংহ, বিএ, প্রেসিডেন্সি কলেজ। একে তো সে সত্যি সত্যি বিএ পাশ, তাও আবার প্রেসিডেন্সি কলেজের গন্ধ। অচিরেই আকৃষ্ট হলো অনেক ছাত্র। ছাত্রেরা প্রায় সকলেই ভরতের চেয়ে বয়সে বড়, কেউ ব্যবসায়ী, কেউ মহাজন, কেউ জমিদার তনয়। বিচিত্র তাদের পোশাক। 2জন টিকি ঝোলানো সংস্কৃতজ্ঞ পণ্ডিতও নিয়মিত আসেন। পাটনা শহরে 2-1বার দাঙ্গা হয়েছে বটে, তবু হিন্দু মুসলমানের বিভেদ রেখা প্রকট নয়। সামাজিক স্তরে মেলামেশা আছে। বাংলার মতন এখানে ছুঁতমার্গ নেই। হিন্দু মুসলমান সহজভাবেই পাশাপাশি বসে। ভরতের ছাত্রদের মধ্যে অর্ধেকেরও বেশি মুসলমান। ইংরেজি শিক্ষায় মুসলমানরাই বেশি পিছিয়ে আছে। বয়স্ক ছাত্রদের পড়ানো মোটেই সহজ কাজ নয়। কিছুতেই জিভের আড় ভাঙতে চায় না। এ অক্ষরটি উচ্চারণ করতে পারে না কিছুতে। ব্যাট ক্যাট র্যাটের উচ্চারণে হয় বলবে র্যাটটা, ক্যাটটা, ব্যাটটা, অথবা বেট কেট রেট। ভরত ধৈর্য হারায় না, সে মজা পায়। তার মনে পড়ে, শশীভূষণ মাস্টার মশাই আমাকে কত যত্ন করে শিখিয়েছেন। অনেকদিন পর্যন্ত আমি বাংলা ভাষা ভালোই পড়তে লিখতে জানতাম বটে, কিন্তু ইংরেজির জ্ঞান এক অক্ষরও ছিল না। শশীভূষণ মাস্টার মশাই আমার ইংরেজি শিক্ষার ভিত তৈরি করে দিয়েছেন। কয়েক মাসের মধ্যেই ভরতের স্কুল বেশ জনপ্রিয় হয়ে উঠল। কিন্তু ভরত আগে থেকেই ঠিক করে রেখেছে, ছাত্র সংখ্যা 50-এর বেশি হবে না। সকালবেলা শুধু 9টা থেকে 12টা পর্যন্ত 2 দফায় ক্লাস, তারপর স্কুল বন্ধ। অপরাহ্ন ও সন্ধ্যা আমি নিজের জন্য রাখতে চাই। বেতন 5 টাকা। 50 জন ছাত্রেই আমার উপার্জন যথেষ্ট, আর বেশি আমার চাই না। এতেও তার বেশ কিছু অর্থ জমে যেতে লাগলো, কারণ ছাত্ররা শুধু বেতন দেয় না,
শিক্ষককে কিছু না কিছু গুরু প্রণামী বা উপঢৌকন দেবার প্রথা এখনো বজায় আছে। কেউ নিয়ে আসে 1 কাঁদি কলা, কেউ 1 হাঁড়ি পেঁড়া বা বরফি, কেউ 1 বস্তা দাদখানি চাল। একজন প্রথম দিন এসে ভরতের পায়ের কাছে একটি আকবরী মোহর রেখে প্রণাম করেছিল। নাগরার জমিদার জগদেও বাহাদুর লোকমারফত বলে পাঠালেন যে, ভরত যদি স্কুলের অন্যান্য ছাত্রদের বাদ দিয়ে শুধু আমার কনিষ্ঠ পুত্রকে পড়ায়, তাহলে আমি মাসিক 300 টাকা দিতে রাজি আছি। ভরত সবিনয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ তার মনে হয়েছে সেও তো এক ধরনের চাকরি। ছাত্ররা সবাই বিবাহিত। 20-21 বছরের মধ্যে বিবাহ হয় না এমন যুবক এ রাজ্যে দুর্লভ। অনেকেরই 10-12 বছর বয়সের মধ্যেই ও কাজটা সেরে ফেলা হয়। হিন্দু মুসলমান নির্বিশেষে অনেকেরই পত্নীর সংখ্যা একাধিক। অর্থবল থাকলে এরপরেও থাকে রক্ষিতা। ভরতের স্ত্রীও নেই, রক্ষিতাও নেই। নারী সঙ্গবিহীন জীবন সে কি করে কাটায় দিনের পর দিন, তার ছাত্রদের কাছে এ এক বিস্ময়। কেউ কেউ সরাসরি প্রশ্নও করে ফেলে। ভরত উত্তর না দিয়ে মৃদু মৃদু হাসে। প্রশ্নকারীদের মনোভাব এরকম যে ভরত ইচ্ছা প্রকাশ করলে তারা তাদের কৃপাধন্য কোনো নারীকে এখনই শিক্ষক মহাশয়ের কাছে পৌঁছে দিতে পারে। নিচের তলার জন্য চেয়ার বেঞ্চি কিনতে হয়েছে। ওপরের তলায় একটি চৌকি ছাড়া কোনো আসবাব নেই। জল তোলা আর রান্না করার জন্য ভরত একজন লোক রেখেছে। বিকেল সন্ধ্যা রাত্রিরে আমার কোনো কাজ নেই, কিন্তু এই সময়টা আমি নিজের জন্য কিভাবে ব্যয় করব তা এখনো ঠিক করে উঠতে পারিনি। মাঝে মাঝে সে সূর্যাস্তের সময় গঙ্গার ধারে বসে থাকে। প্রবাহিত জলের স্রোতের দিকে তাকিয়ে সে দেখতে চেষ্টা করে নিজের ভবিষ্যৎ। স্কুলের পরিকল্পনাটি সফল হয়েছে। আমার গ্রাসাচ্ছাদনের কোনো অভাব হবে না, কিন্তু এইভাবেই কি কেটে যাবে সারা জীবন? মৃত্যু আমাকে তাড়া করেছে বারবার। অহেতুকভাবে আমি ভাগ্য বিড়ম্বিত হয়েছি। আবার এ কথাও ঠিক, প্রত্যেকবার উঠে দাঁড়াতেও পেরেছি। ঈশ্বর নামে যদি কেউ থেকেও থাকেন, তাহলে সেই ঈশ্বরের যেন জাত ক্রোধ আছে আমার উপর। কেন আমার স্বপ্ন সৌধ তিনি চুরমার করে দেন প্রত্যেকবার? দুর্বল চিত্ত ভক্তরা বলবে এ সবই হলো ঈশ্বরের পরীক্ষা। কিসের পরীক্ষা? কোনো নির্দোষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা পরীক্ষা, না নিষ্ঠুর খেলা? মহিলামণিকে অকালে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো কেন? আমি তার চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি। নিজে মন্দিরে মন্দিরে হত্যে দিয়েছি। কোনো দেবদেবীর কাছেই আমি কাতর মিনতি জানাতে বাকি রাখিনি। তবু মহিলামণি বাঁচল না। না, সব যাগ যজ্ঞ, পূজা অর্চনা, গুরুর কৃপা এসবই মিথ্যে। বহু তীর্থস্থানে, বহু দেবালয়ে ঘুরেছি আমি। এই পার্থিব জীবনের ঊর্ধ্বে আর কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। ঈশ্বর যদি আমাকে নিয়ে পরীক্ষা করে থাকেন, ঈশ্বরকেও কম পরীক্ষা করিনি আমি। হঠাৎ যেন বড় বেশি নিঃসঙ্গতা পেয়ে বসেছে ভরতকে। অতি নিঃসঙ্গ মানুষরাই ধর্ম এবং ঈশ্বরকে আঁকড়ে ধরতে চায়। যুক্তি যখন সান্ত্বনা দিতে পারে না, অন্ধবিশ্বাস তখন আশ্রয় দেয়। আমি কিছুতেই যুক্তি বিসর্জন দিতে পারবো না। কলেজের বন্ধু ইরফানের কাছে আমি ডারউইন সাহেবের তত্ত্বের কথা শুনেছিলাম। এখন ক্রমশ আমার মনে হয় সেই তত্ত্বই বিশ্বাসযোগ্য। এই বিশ্বের সবকিছুই পদার্থের বিবর্তন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেননি, মানুষই ঈশ্বরকে সৃষ্টি করেছে। ডানাওয়ালা ঘোড়া, মুখ থেকে আগুন বের করা ড্রাগন বা সমুদ্র পেরোনো হনুমানের মতনই ঈশ্বর এক কাল্পনিক প্রাণী। মানুষ মানুষের সঙ্গ চায়। পুরুষ চায় নারীকে, নারী চায় পুরুষকে।
আসঙ্গলিপ্সা ভরতকে প্রায়ই উতলা করে তোলে। আমি কি আবার বিয়ে করব? ভূমিসুতার জন্য আমার বুক এখনো মাঝে মাঝে টনটন করে, কিন্তু আমি জানি ভূমিসুতাকে আর পাবার আশা নেই। সে হারিয়ে গেছে চিরতরে। ভূমিসুতার মতন মুখের আদল দেখেই তো আমি মহিলামণির প্রতি আকৃষ্ট হয়েছিলাম, কিন্তু অনেক ভালোবাসা, অনেক যত্ন, অনেক ব্যাকুলতা দিয়েও সেই মহিলামণিকেও আমি ধরে রাখতে পারলাম না। আমার বিড়ম্বিত জীবনের সঙ্গে কোনো নারীকে জড়ালে তারাও সব দিক থেকে বঞ্চিত হয়। হারিয়ে যাওয়াই তাদের নিয়তি। সেই জন্যই আবার বিয়ে করতে ভয় পায়। তাহলে কি বাকি জীবন তাকে রমণী সান্নিধ্য বঞ্চিত হয়ে কাটাতে হবে? নারীর কোমলতার স্পর্শ না পেলে পুরুষের জীবন বড় রুক্ষ হয়ে যায়। এই পাটনা শহরের এক প্রান্তে বার বনিতাদের এক বিশাল পল্লী আছে। নানা রকম সাজগোজ করে, মুখে রং মেখে স্ত্রীলোকেরা সন্ধ্যের পর সার বেঁধে দাঁড়িয়ে থাকে। ভরত একবার ভেবেছে সেখানে গেলে কেমন হয়? জীবনের সঙ্গে না জড়িয়ে শুধু এক রাত্রির সঙ্গ। বাড়ির নামে এক চায়ের দোকানের ছোকরার সঙ্গে তার আলাপ হয়েছে। সে প্রায়ই নিজের প্রেমের গল্প করে। ভরতের মনে হয় প্রেম নামে বস্তুটি আমি আর কখনো অনুভব করব না। দুটি নারীকে আমি আমার সমস্ত প্রেম উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে গেছি। কিন্তু প্রেমহীন পুরুষের শরীরও নারীর শরীর চায়, কিন্তু পণ্যা নারী। ভরত এক সময়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিল। এখন তার মন থেকে ধর্ম সব ঘুচে গেছে। সে আর কিছুতেই বিশ্বাসী নয়। ব্রাহ্ম ধর্মের ধরন ধারণও তার কাছে হাস্যকর মনে হয়, কিন্তু ব্রাহ্মদের রুচিবোধ গভীর ছাপ এঁকে দিয়েছে তার মানসিকতায়। তাই সে কিছুতেই বার বনিতা পল্লীতে নিঃসঙ্গতা খোঁচাবার জন্য যেতে পারবে না। একাকী থাকার জন্যই কি সে তবে যাবজ্জীবন দণ্ডিত? কাল স্রোতের মতন নদী স্রোতে সে দেখতে পায় না তার ভবিতব্যের ছবি। একদিন সন্ধ্যার পর সে একটি চায়ের দোকানে গিয়ে বসে। দোকানটি কিছুটা অভিনব। পাটনায় খাবারের দোকান অনেক আছে। লাড্ডু, পেঁড়া, জিলাবি, কচৌরি বেশ ভালো পাওয়া যায়। সেসব দোকানে গরম দুধ মেলে। রাবড়িও অতি সুস্বাদু। কিন্তু টেবিল চেয়ার পাতা কলকাতার মতন চায়ের দোকান আগে ছিল না। সবেমাত্র একটি খুলেছে। বলাই বাহুল্য, দোকানটির পরিচালক এক বাঙালি যুবক। পাটনায় বাঙালির সংখ্যা কম নয়। উকিল, ডাক্তার, শিক্ষক, কেরানি অধিকাংশই বাঙালি। শুধু তারাই নয়, বিহারিরাও এই দোকানে আসে। আমি তো বরাবরই চায়ের ভক্ত। ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেও আমি ঠিক কলকাতার চায়ের মতন স্বাদ পাইনি। অনেকেই মনে করে জল বিনা খাঁটি দুধের মধ্যে চায়ের পাতা সিদ্ধ করে মুঠো মুঠো চিনি দিলেই বুঝি ভালো চা হয়। অনেকদিন পর এই দোকানে হালকা সোনালি রঙের পাতলা চা পেয়ে সেই টানে আমি প্রায়ই যাই। চা ছাড়া আলুর চপ, মোচার চপ ও পেঁয়াজিও পাওয়া যায়। সেগুলিও বড় সুস্বাদু। দোকানটির আরও বৈশিষ্ট্য আছে। যে সুদর্শন তরুণটি চা ও অন্যান্য খাদ্যদ্রব্য পরিবেশন করে তাকে দেখলে ভদ্রঘরের ছেলে বলেই মনে হয়। এই দোকানের সবকিছুর মধ্যেই এক নারীর স্পর্শ টের পাওয়া যায়। অন্তরালবর্তিনী এক রমণীকেও ভরত দু একবার দেখেছে। সেই প্রৌঢ়া রমণীকে দেখলেই বোঝা যায় এককালে তিনি পরমা সুন্দরী ছিলেন। যুবকটি এই রমণীকে রাঙামা সম্বোধন করে। কোনো ভদ্র বাঙালি পরিবারের মা ও ছেলে চায়ের দোকান চালিয়ে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেছে, এমনটি আর আগে দেখা যায়নি। যুবকটির নাম বারিন। সে কথা বলতে ভালোবাসে। আমার কৌতূহল থাকলেও ওদের সম্পর্কে কোনো ব্যক্তিগত প্রশ্ন করিনি।
আমার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠতা হওয়ার পর বাড়ি নিজেই তাদের পারিবারিক ইতিহাস জানিয়ে দেয়। শৈশবেই আমি পিতৃহীন। এই প্রৌঢ়া আমার গর্ভধারিণী নন, পালিকা মা। আত্মীয়দের চাপে এই রাঙামার সঙ্গে আমার বসবাস করা নিষিদ্ধ ছিল। দাদামশাইয়ের বাড়িতে আশ্রিত ছিলাম আমি। সেই দাদামশাইয়ের মৃত্যুর পর মামা মামিরা আমার ভার নিতে চাননি। আমাকে তারা গলগ্রহ মনে করত। এই পৃথিবীতে আমাকে একমাত্র ভালোবাসেন এই রাঙামা। শেষ পর্যন্ত তার কাছেই পালিয়ে চলে গিয়েছিলাম আমি। কিন্তু লেখাপড়া বিশেষ শিখিনি তো, তাই জীবিকার কোনো পথ নেই। কলকাতায় রাঙামার একটা বসত বাটি ছিল, কিন্তু শুধু বাড়ি থাকলেই তো আহার জোটে না। তাই সেই বাড়ি বিক্রির মূলধনে এই চায়ের দোকান খুলেছি আমরা। রাঙামার হাতের রান্না অপূর্ব। যে একবার খাবে তাকে বারবার ছুটে আসতেই হবে। বারিনের মুখে শুনে ভরত জিজ্ঞেস করেছিল, আচ্ছা ভাই, তুমি কলকাতায় চায়ের দোকান না খুলে পাটনা এলে কেন? কলকাতায় তো আরো বেশি সাফল্যের সম্ভাবনা ছিল। কলকাতা অত বড় শহর, সেখানকার মানুষ চায়ের দোকানে যেতে অভ্যস্ত। আমাদের কলেজ জীবনে দেখেছি জ্ঞানবাবুর চায়ের দোকানে সর্বক্ষণ ভিড়। তা ঠিক, কিন্তু কলকাতায় আমার রাঙামাকে নিয়ে ব্যবসা শুরু করার কোনো উপায় ছিল না। বাপ ঠাকুরদার মান সম্মানের একটা ব্যাপার আছে না। আমার দাদামশাইকে এক ডাকে দেশের মানুষ চেনে। বাবা ছিলেন নামকরা ডাক্তার। বড় বড় দাদারা সবাই বিলেত ফেরত, বিদ্যা দিগ্গজ, উঁচু পদে চাকরি করেন। তারা কেউ আমার খাওয়া পড়ার ভার নিতে চান না। কিন্তু চায়ের দোকানের মতো ছোট কারবার শুরু করেছি শুনলেই তারা সব রে রে করে তেড়ে আসেন। তাই তাদের চোখের আড়ালে অনেক দূরে চলে এসেছি। আমার কোনো লজ্জা নেই। ব্যবসায় আবার ছোট বড় কি? বাঙালি ছেলেরা ব্যবসা করে না বলেই তো আজ এই জাতের এমন দুর্দশা। ব্যবসার ব্যাপারে বারিনের যতই উৎসাহ থাক, কিন্তু তার এই দোকানটি যে বিশেষ লাভের মুখ দেখছে না, তা ভরত কিছুদিনের মধ্যেই বুঝে গেল। আসলে কারবার খুলে বসলেই হয় না, একটা ব্যবসায়িক মনোভাব থাকা চাই। কোনো খরিদ্দার যদি আলুর চপ খেয়ে বিগলিত হয়ে বলে, বাহ তোফা তোফা, এমনটি আর খাইনি, অমনি বারিন বলে ওঠে, ভালো লেগেছে যখন আরো দুটো খান। ব্যাস, ভেতর থেকে সঙ্গে সঙ্গে আরো 1 প্লেট ভর্তি চপ চলে আসে। খরিদ্দার হাত নেড়ে বলে, না না আর থাক, আমার জেবে আর পয়সা নেই। বারিন তাকে আশ্বস্ত করে বলে, তাতে কি হয়েছে, পয়সা না হয় কাল দেবেন। আসলে বঙ্গ রমণীরা অতিথি পরায়ণতার জন্য বিখ্যাত। রাঙামার কাছে সব খরিদ্দারই যেন অতিথি। নিজের হাতে রান্না করা খাবারের জন্য পয়সা নিতে হয় বলে তিনি যেন খুব কুণ্ঠিত, যেন না নিতে পারলেই ভালো হয়। বারিনের মধ্যেও একটা ঔদার্য দেখানোর ভাব আছে। 2-4 টাকা যেন তার হাতের ময়লা। কোনো খদ্দেরের ধার বাকি পড়লে সে তাচ্ছিল্যের সঙ্গে বা হাত নেড়ে বলে, ঠিক আছে ঠিক আছে, দিতে হবে না। এই সুযোগ বুঝে একদল ছোকরা সন্ধেবেলা এসে টেবিলে জাঁকিয়ে বসে, ইচ্ছে মতন খায়। ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক ও হাসি মশকরা করে। বারিনকেও গল্পে জড়িয়ে নেয়। যাওয়ার সময় 10 আনার খেয়ে 2 আনা টেবিলে রেখে অম্লান বদনে চলে যায়। বারিন ভরতের থেকে বয়সে অনেকটা ছোট। এই বয়সেই সে প্রেমের ব্যাপারে খুব অভিজ্ঞ, অনেক রসালো গল্প জানে। তার এক অতি নিকট আত্মীয়া কিশোরীর প্রেমে সে একসময় হাবুডুবু খেয়েছে, কিন্তু তার সঙ্গে বিয়ে হওয়া অসম্ভব বলে সে আর বিয়েই করবে না ঠিক করেছে। সেই মেয়েটিকে সে এখনো লম্বা লম্বা চিঠি লেখে। তবে সেজন্য যে অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হওয়া চলবে না এমন কোনো কথা নেই। এখানেও এক হিন্দুস্থানি স্ত্রীলোকের ওপর তার নজর পড়েছে। একদিন বারিন বলল, দাদা গো, বাড়ি বিক্রি করে 9,000 টাকা পেয়েছিলাম, তা সবই প্রায় শেষ হয়ে এলো। এ ব্যবসায় মার নেই, ক্রমশ নাম ছড়ালে আরো খদ্দের বাড়বে। তার জন্য দোকানটা আরো বাড়ানো দরকার, আরো সাজিয়ে গুজিয়ে সুন্দর করতে হবে। ওটা কয়েক লোক নিয়োগ করতে হবে, আরো টাকা চাই। তুমি দাদা কেন আমার পার্টনার হও না? কিছু টাকা ঢালো, লাভের বকরা সমান সমান। ভরত চুপ করে থাকে। এর মধ্যে তার কিছু টাকা করে জমেছে ঠিকই, কিন্তু ব্যবসায় জড়িয়ে পড়ার ইচ্ছে নেই।
তাছাড়া এমন লোকসানের কারবারে স্বেচ্ছায় মাথা গলাবার মতন মূর্খ আমি নই। বারিনের স্বভাব দেখেই আমি বুঝেছি আরো কয়েক হাজার টাকা উড়িয়ে দিলেও সে অনায়াসে বলতে পারে এরকম তো হয়েই থাকে। 2-4 দিন ভরতকে খুঁচিয়েও আশানুরূপ কোনো সাড়া শব্দ না পেয়ে বারিন বলল, ভাবছি একবার বরোদায় চলে যাব। আমার সেজদা সেখানে খুব মান্যগণ্য লোক, মহারাজের সঙ্গে দহরম মহরম আছে। দাদাদের মধ্যে সেজদাই আমাকে একটু ভালোবাসে। ওর কাছ থেকে যদি কিছু টাকা আদায় করা যায়। তিনি কি করেন বরোদায়? কি নাম? অরবিন্দ ঘোষ। বারিনের সেজদার নাম শুনে ভরত চমকে উঠল। সেই অরবিন্দ ঘোষ? বড়োদার এই অরবিন্দ ঘোষের সঙ্গে ট্রেনে একবার আমার আলাপ পরিচয় হয়েছিল। ঢিলে ঢালা, অন্যমনস্ক, লাজুক প্রকৃতির মানুষ। কিছুক্ষণ কথাবার্তা শুনেই বোঝা গিয়েছিল বেশ বিদ্বান। বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা আছে। এতদিনে আমি জানতে পারলাম যে সেই মানুষটিরই আপন ভাই এই বারিন ঘোষ। দুই ভাইয়ে এত অমিল। জানুয়ারি মাসের এক অপরাহ্নে কলকাতায় ঘন ঘন তোপধ্বনি শোনা যেতে লাগল। ফোর্ট উইলিয়াম কেল্লা থেকে কামান দাগা হয়। তার গুপুস গুপুস শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত। একবার, দুবার, তিনবার। লোকেরা গুনতে থাকে। সিপাহী বিদ্রোহের পর 42 বছর কেটে গেছে। তারপর এদিকে আর যুদ্ধ, বিগ্রহ, গুলিগোলা চলেনি। মাঝে মাঝে রুশ আক্রমণের হুজুগ শোনা যায় বটে, তাও হিমালয় পেরিয়ে বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা প্রায় অলিক বলা যায়। এখন চতুর্দিকে তো শান্তি। এখন তো শুধু সময় জানাবার জন্য দিনের বেলা তোপ পড়ে। দুপুর 12টায় তোপ শোনার জন্য আমার মতো অনেকেই কান খাড়া করে থাকে। ওই তোপ ধ্বনি হলেই তো খিদে পায় আমাদের। শুধু তাই নয়, ইংরেজ সরকারের কেষ্ট বিষ্টুকেও এলে তাদের সম্মানেও কামান দাগা হয়। দেশীয় রাজ্যে রাজারা এলেও সেই প্রথা আছে, কিন্তু আজ যে থামতেই চাইছে না। 28, 29, 30, 31 একসঙ্গে এত তোপধ্বনি তত সহসা শোনা যায় না। কার সম্মানে এত? স্বয়ং মহারানী ভিক্টোরিয়া এলেন নাকি? কি যে বলো ভাইয়া, 40 বছরেরও বেশি তিনি ভারতের রাজেন্দ্রাণী। কখনো তার ভারতীয় প্রজাদের দেখতে আসেননি তিনি। তিনি তো আর অকস্মাৎ না জানিয়ে শুনিয়ে আসবেন না। কয়েক মাস ধরে প্রস্তুতি চলবে। তবে কে এলেন? গঙ্গার ধারে বাবুঘাট, কয়লাঘাট লোকে লোকারণ্য। না, বিলেত থেকে কোনো জাহাজ আজ এই বন্দরে ভেড়েনি। হাওড়ার রেলওয়ে স্টেশন থেকে মহা সমারোহে আসছেন একটি দম্পতি। ধবল রঙের 4টি ঘোড়ায় টানা স্বর্ণখচিত গাড়িতে বসে আছেন তারা দুজন। সামনে পেছনে সুদৃশ্য পোশাক পরা দেহরক্ষীর দল। পথের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সৈন্যবাহিনী। সত্যি চক্ষু সার্থক করার মতনই ব্যাপার বটে। এমন রূপবান, এমন সুশ্রী দম্পতি কলকাতার মানুষ আগে দেখেনি। পুরুষটি দীর্ঘকায়, মাখনের মতন গায়ের রং, তীক্ষ্ণ নাসা, টানা টানা চোখের মণি দুটির রং সমুদ্রের মতো নীল। তিনি বসে আছেন মেরুদণ্ড সোজা করে। ওষ্ঠাধরে সামান্য হাসির চিহ্ন থাকলেও মুখমণ্ডলে স্পষ্ট অহংকারের ছাপ। পাশের রমণীটিও অসামান্য রূপসী। তার মুখখানি যেন পূর্ণিমার জ্যোৎস্নায় মাখা। তার দু চোখে অবশ্য অহংকারের বদলে বিস্ময়ই বেশি। জর্জ এবং মেরি, ভারতের মহারানীর সর্বোচ্চ প্রতিনিধি ভাইসরয় লর্ড জর্জ ন্যাথানিয়েল কার্জন এবং তার পত্নী ভাইসরিন মেরি কার্জন। কলকাতার মানুষ এর আগে আরো অনেক বড়লাট ও বড়লাট পত্নী দেখেছে, কিন্তু এত সুন্দর ও যৌবনবন্ত কোনো দম্পতি আগে দেখে। এই তো বিদায়ী ভাইসরয় লর্ড এলগিন, মেটে খাটো, কোলকুঁজো, মুখে কাঁচা পাকা দাড়ি, সাদামাটা চেহারা। তাঁর স্ত্রীটিও এমন কিছু আহামরি নয়। সত্যি লর্ড কার্জনের মতো এমন তরুণ ভাইসরয়ও কলকাতায় আগে আসেননি।
এর বয়স এখনো 40 পূর্ণ হয়নি। শোভাযাত্রাটি বড়লাট ভবনের সিংহদ্বারের কাছে এসে থামল। এখান থেকে ভেতরের বিশাল সিঁড়ি পর্যন্ত লাল কার্পেট পাতা। ঘোড়ার গাড়ি থেকে নামবার সময় লর্ড কার্জন মৃদু স্বরে তাঁর পত্নীকে বললেন, মেরি, এই প্রাসাদটি বাইরে থেকে দেখে নাও ভালো করে। এ বিষয়ে একটা মজার কথা তোমাকে পরে বলবো। এরপর আনুষ্ঠানিকতার আড়ম্বর চলল কিছুক্ষণ ধরে। প্রশস্ত সিঁড়িটির একেবারে তলার ধাপে দাঁড়িয়ে আছেন বাংলার লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাট। সিঁড়ির একেবারে উপরিভাগে দাঁড়িয়ে আছেন বিদায়ী ভাইসরয় লর্ড এলগিন। লেফটেন্যান্ট গভর্নর লর্ড ও লেডি কার্জনকে সঙ্গে নিয়ে উপরে উঠে এসে প্রথা অনুযায়ী লর্ড এলগিনের সঙ্গে এদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন। লর্ড এলগিন অভ্যর্থনার জন্য হাত বাড়াতেই বেজে উঠল কারা না কারা ভেঁপু ও জগঝম্প। বেশ কিছুক্ষণ পর নিজেদের জন্য নির্দিষ্ট ঘরে এসে পোশাক বদলাবার জন্য লোকচক্ষুর আড়াল হতেই লর্ড কার্জন বিছানায় শুয়ে পড়লেন। বোম্বাই থেকে দীর্ঘ ট্রেন যাত্রায় এবং বারংবার সরকারি আনুষ্ঠানিকতায় আমি ক্লান্ত হয়ে পড়েছি। শরীরে বিষম ব্যথা। এমন সুগঠিত শরীর যৌবন প্রাচুর্যে ভরপুর হলেও লর্ড কার্জন প্রায় সর্বক্ষণ একটা ব্যথায় কষ্ট পান। অল্প বয়সে একবার ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি শিরদাঁড়ায় প্রচণ্ড চোট পেয়েছিলেন। আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না এমন অবস্থা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে এখন জাগ্রত অবস্থায় সর্বক্ষণ একটা লোহার খাঁচা তার পোশাকের নিচে পড়ে থাকতে হয়। সেটা পড়ে থাকা বেশ কষ্টকর। মাঝে মাঝেই তীব্র যন্ত্রণা শুরু হয়। আমি মুখ বুজে সহ্য করি, কারুকে কিছু বুঝতে দিই না। ব্যাপারটা অতিশয় গোপন। আমার স্ত্রী ছাড়া আর মাত্র 2-4 জন জানে। লোকজনের সামনেই ব্যথা শুরু হলে আমি কঠিন মুখ করে থাকি। অন্য কেউ কথা বললে হাসি না, উহা ছাড়া কিছুই বলি না। সেই জন্যই অনেকে মনে করে আমি বুঝি অতি রূঢ় এবং দাম্ভিক। এতদিনেও কেউ যে তার পোশাকের নিচে ঢেকে রাখা দুর্বলতার কথা জানতে পারেনি, তার কারণ এরকম অবস্থা নিয়েও লর্ড কার্জন অসাধারণ পরিশ্রম করার ক্ষমতা দেখিয়েছেন বারবার। তিনি ঘন্টার পর ঘন্টা চেয়ার টেবিলে বসে লিখতে থাকেন। অশ্বারোহণে বা পায়ে হেঁটে ঘুরতে দ্বিধা বোধ করেন না। দারুণ বিপদসংকুল স্থানে তিনি অনেকবার গেছেন অকুত ভয়ে। তিনি অশ্বপৃষ্ঠে মরুভূমি পার হয়েছেন, ঘুরেছেন পাহাড় জঙ্গলে। মেরি জিজ্ঞেস করলেন, জর্জ, তুমি লাট ভবনটি সম্পর্কে কি বলবে বলছিলে? এই প্রাসাদটি প্রথম দর্শনে তোমার কিছু মনে হলো না? মনে হয়নি যে এটা ঠিক আমাদের কেডলস্টোন বাড়িটার মতো? হ্যাঁ, ঠিক তো। দেখেই আমার মনে হয়েছিল আমাদের ওই বাড়ির সঙ্গে অনেকটা মিল আছে। লর্ড কার্জন হাসলেন, গভীর পরিতৃপ্তির হাসি। দৃশ্যটি অবশ্যই বিস্ময়কর। মেরি কার্জন এই প্রথম ভারতে এলেন, কিন্তু লর্ড কার্জন অনেকদিন আগে ভারত ভ্রমণ করে গেছেন। কলকাতাতেও এসেছিলেন। এই সরকারি প্রাসাদটির অভ্যন্তরে এসেও ঘুরে দেখেছেন। খুব অল্প সংখ্যক মানুষের জীবনেই তাদের উচ্চাকাঙ্ক্ষা হুবহু মিলে যায়। জর্জ ন্যাথানিয়াল কার্জন যখন কলকাতায় এসেছিলেন তখন উঠেছিলেন একটি হোটেলে। কলকাতা শহরটি আমার পছন্দ হয়েছিল। মনে হয়েছিল ইউরোপের কোনো শহরের মতনই, পরিচ্ছন্ন ও আকর্ষণীয়। যদিও কার্জনের মতো অধিকাংশ ভ্রমণার্থী লাল দিঘি সন্নিহিত অঞ্চল, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট মিলিয়ে যে সাহেবপাড়া সেটুকু ঘুরেই চলে যায়, এদেশের মানুষদের পল্লীগুলি কিছুই দেখে না। আমি তখনকার ভাইসরয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে এসে লাট ভবনটির সঙ্গে আমাদের পারিবারিক প্রাসাদটির আকৃতি ও গঠনগত মিল দেখে চমকে উঠেছিলাম। কলকাতার এই প্রাসাদটির নির্মাণ শেষ হয় 1803 সালে। ইংল্যান্ডের ডার্বিশায়ারের কেডলস্টোন গ্রামে আমাদের প্রাসাদটি আরও পুরনো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে স্থপতি কলকাতার এই অট্টালিকাটির নকশা বানিয়েছিল, সে নিশ্চয়ই কোনো সময়ে আমাদের সেই বিখ্যাত বাড়িটি দেখে মুগ্ধ হয়েছিল। সেই প্রথমবার
কলকাতার এই রাজপ্রাসাদটি দেখে বেরিয়ে আসার সময় দেউড়ির কাছে থমকে দাঁড়িয়ে কার্জন মনে মনে বলেছিলেন, একদিন কেডলস্টোন ছেড়ে আমি এই বাড়িটাতে এসে থাকব। আমি ভারতের ভাইসরয় হব। এই আকাঙ্ক্ষা এতই অবাস্তব যে একে আকাশকুসুম রচনার পর্যায়ে ফেলা চলে। সেই সময় কার্জন ছিলেন 28 বছরের এক যুবক এবং একবার হেরে যাওয়ার পর সদ্য পার্লামেন্টের টোরি দলের নির্বাচিত এক অকিঞ্চিতকর সদস্য, রাজনীতি ক্ষেত্রে প্রায় অচেনা। সেখান থেকে ভাইসরয়ের পদ বহু দূরের পথ। মাত্র 12 বছরের মধ্যেই তবু যে কার্জনের সেই স্বপ্ন সফল হল, তা যেন নিতান্তই নিয়তির খেয়ালে। অকস্মাৎ গ্রহের ফেরে আমার ধর্মযাজক পিতা অ্যালফ্রেড হয়ে গেলেন কেডলস্টোনের প্রাসাদ জমিদারির মালিক এবং পেয়ে গেলেন লর্ড খেতাব। এইসব নাটকীয় ঘটনাবলী ঘটে গেছে আমার জন্মের আগে। আমি আমার পিতার প্রথম সন্তান। অল্প বয়স থেকেই এই বালকটি জানে সেই পারিবারিক সম্পত্তির ভবিষ্যৎ অধিকারী। অভিজাত সমাজের উপযুক্ত করে তোলার জন্য অন্যান্য ভাই বোনের তুলনায় কার্জনের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা হল। পিতা কিছুটা স্বভাবকৃপণ হলেও এই ছেলের নানা রকম দাবি ও আবদার প্রায় সবই মেনে নেন। অতি সুদর্শন ও তেজী বালকটিকে সকলেই পছন্দ করে। অত্যন্ত ব্যয়সাধ্য বিদ্যালয়ে পাঠানো হলো কার্জনকে। প্রথমে হ্যাম্পশায়ারের উইক্সেনফোর্ড স্কুলে, তারপর প্রখ্যাত ইটনে। এই ইটনের ছাত্ররাই প্রাপ্তবয়সে ইংল্যান্ডের রাজনীতি ও সমাজ জীবনে শীর্ষস্থান দখল করে। আমার সময়কালের অন্তত 4 জন প্রধানমন্ত্রী এই স্কুলের ছাত্র। ইটন স্কুলের চত্বর বিরাট, বিস্তার বড় হলেও প্রাচীর দিয়ে ঘেরা। ছাত্ররা এই দেয়াল ঘেরা জীবনে অভ্যস্ত হয়ে ওঠে। বাইরের জগতের বিশেষ কিছুই তাদের জানতে দেওয়া হয় না। লেখাপড়া ছাড়াও তাদের শেখানো হয় শিষ্টাচার, আভিজাত্যের গরিমা, সাজাত্যবোধ এবং কিছু কিছু কুসংস্কার, যেমন সারা পৃথিবীতে ইংরেজরাই শ্রেষ্ঠ জাতি। নানান কূটকৌশলে এবং অস্ত্রের জোরে বিভিন্ন দেশ জয় করে যে সাম্রাজ্য বানানো হয়েছে, সেটা নিছক পররাজ্য লোলুপতা নয়, সেটা ইংরেজ জাতির পবিত্র অধিকার। অশ্বেতাঙ্গ জাতিগুলি শিক্ষা দীক্ষাহীন, দুর্নীতিগ্রস্ত, শারীরিকভাবে দুর্বল, বর্বর সামাজিক প্রথা মেনে চলে, ধর্মের পথে কদাচারে মেতে থাকে, নিজেদের দেশ পরিচালনার ক্ষমতা নেই। সেই জন্যই তো এদের সুশৃঙ্খলভাবে শাসনের ভার বর্তেছে ইংরেজদের ওপর। এটা একটা মহান দায়িত্ব। এই দায়িত্ব, এই সাম্রাজ্য রক্ষার জন্য প্রাণ দেওয়াও যে কোনো ইংরেজের পক্ষে গৌরবের ব্যাপার। ইংরেজরা ইউরোপীয় জাতি হলেও যেহেতু দ্বীপবাসী, তাই অন্যান্য ইউরোপীয় রাজ্যগুলি থেকে অনেকটা স্বাতন্ত্র্য রক্ষা করে। অন্য কোনো ইউরোপীয় রাজ্যের সঙ্গে তাদের সদ্ভাব নেই। বিশ্বজয়ের শক্তি পরীক্ষায় ইংরেজদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ফরাসিরা। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করার পর সেই ফরাসিদের মেরুদণ্ডও ভেঙে গেছে। ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের আশা প্রায় অঙ্কুরেই বিনষ্ট হয়েছে বলা যায়। এখন সেখানে তারা কোণঠাসা। ইউরোপীয় শক্তির মধ্যে এখন একমাত্র রাশিয়া সম্পর্কে এই খানিকটা উদ্বেগের কারণ আছে। কিন্তু রাশিয়াও এখন দূর প্রাচ্যে জাপানকে নিয়ে বিব্রত। জাপানিরা এশীয় জাতি হলেও তারাও দ্বীপবাসী। বাকি এশীয়দের সঙ্গে তাদের চরিত্রগত তফাৎ আছে। এশিয়ার অন্যান্য দেশগুলির মানুষরা অসঙ্গবদ্ধ, কাপুরুষ, মাথা তুলে দাঁড়াতে জানে না। কিন্তু আত্মাভিমানী জাপানিরা রাশিয়ার মতন এক প্রবল প্রতিপক্ষের সঙ্গে পাঞ্জা লড়তে উদ্যত হয়েছে। সমগ্র পৃথিবীর 5 ভাগের 1 ভাগ এখন ইংরেজদের অধীনে। এই জাতির ইতিহাসে এমন সুসময় আগে কখনো আসেনি। শুধু অস্ত্রের জোরেই নয়, ব্যবসা বাণিজ্যেও আমাদের আধিপত্য নিয়ে সন্দেহ করবে কে? আমরাই আবিষ্কার করেছি স্টিম ইঞ্জিন। দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য রেল লাইন বসছে চতুর্দিকে। সেতু নির্মাণের কৃতিত্বে অনেক দুর্গম হয়েছে সুগম। মহারানী ভিক্টোরিয়ার মাথার মুকুটে উজ্জ্বলতম রত্নটির নাম ভারতবর্ষ। ইটন থেকে কার্জন চলে আসে অক্সফোর্ডের বেলিওল কলেজে। ছাত্র হিসেবে মেধাবী, কিন্তু কিছুটা উচ্ছৃঙ্খল।
ও দুর্দান্ত প্রকৃতির। পোশাক পরিচ্ছদ, শৌখিন মুখমণ্ডলের আভিজাত্যের গরিমা সে যে সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে তা খুবই স্বাভাবিক। বিতর্ক সভায় সে বিশিষ্ট স্থান অধিকার করে। ছাত্র রাজনীতিতে রক্ষণশীল দলের পান্ডা হয়ে ওঠে। ইংল্যান্ডে তখন প্রধানমন্ত্রী হয়েছেন গ্ল্যাডস্টোন। কার্জন প্রতিপক্ষ ডিসরেইলির সমর্থক। তখন থেকেই কার্জনের একটা ধারণা গড়ে উঠেছে যে একমাত্র অভিজাত শ্রেণী দেশ এবং সাম্রাজ্যের শাসনভার পাওয়ার উপযুক্ত। শ্রেণী স্বাতন্ত্র্যে আমি ঘোর বিশ্বাসী। লন্ডনের জাঁকজমকের তুলনায় ইংল্যান্ডের গ্রামগুলি অনেক নিষ্প্রভ। অশিক্ষা ও দারিদ্র রয়েছে যথেষ্ট। আমার ধারণা চাষাভূষ ও শ্রমিক শ্রেণীর লোকেরা যে যার জায়গাতেই থাকবে, সেটাই তাদের নিয়তি। আর অভিজাত শ্রেণীর লোকেরা শিক্ষা, সংস্কৃতিতে, বুদ্ধিতে শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবেই দেশ শাসনের দায়িত্ব তারাই নিয়ে থাকবে। কলেজ ছাড়ার পর প্রথমবার পার্লামেন্টের নির্বাচনে কার্জন হেরেছিলেন, কারণ সাধারণ মানুষ সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। কেডলস্টন হলের ভাবী উত্তরাধিকারী হিসেবে তিনি ভেবেছিলেন যে আমার মতো একজন পুরুষ সভাস্থলে গিয়ে দাঁড়ালেই প্রজারা ভূমি নত হবে। কিন্তু দিনকাল বদলে যাচ্ছে। ডিসরেইলের প্রধানমন্ত্রী থাকাকালীন নানা কারণে রক্ষণশীল দলগুলি অনেকখানি জনপ্রিয়তা হারিয়েছিল। এর মধ্যে ভোটারের সংখ্যাও অনেক বেড়েছে। তাদের মধ্যে অনেকেই কার্জনদের প্রজা নয়। বক্তৃতা মঞ্চে উঠে দেখি সামনে যত রাজ্যের কুলি আর কারখানার মজুর বসে আছে, তাদের কালিঝুলি মাখা চেহারা, তাদের মুখে কোনো শ্রদ্ধার ভাব নেই। অক্সফোর্ডের এই নামকরা ছাত্রটির উচ্চাঙ্গের বাগ্মিতার তারা মূল্যই দিল না। ২৭ বছর বয়সে দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়িয়ে ল্যাঙ্কাশায়ার থেকে জয়ী হলেন কার্জন। ইংল্যান্ডের ভোটদাতাদের স্বভাবই এই, তারা একজনকে বেশি দিন ক্ষমতায় রাখে না। উদারনৈতিক গ্ল্যাডস্টোনের পতনের পর এখানে এখন রক্ষণশীল হাওয়া বইছে। তাতেই কার্জন পার হয়ে গেলেন এবং দলনেতা লর্ড সলসবেরির সহকারী ব্যক্তিগত সচিব হিসেবে কাজ চালাতে লাগলেন। কার্জন তাঁর শরীরের প্রতিটি রক্তবিন্দুতে সাম্রাজ্যবাদী। ধর্মচিন্তা বা নারীকে জয় করার আকাঙ্ক্ষার চেয়েও সাম্রাজ্য সুরক্ষার দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সে দায়িত্ব এই তরুণ পার্লামেন্টেরিয়ানকে কেউ দেয়নি। তিনি নিজেই সেটা নিয়ে বসে আছেন। সাম্রাজ্য শাসনের ব্যাপারে কোনো রকম নমনীয়তা প্রদর্শন আমার মনঃপূত নয়। সাম্রাজ্যের প্রকৃত অবস্থা দেখার জন্য তিনি নিজের উদ্যোগে বেরিয়ে পড়লেন ভ্রমণে। ভারতে এসে ঘুরতে ঘুরতে তার মনে হলো এই বিশাল জনবহুল দেশটির যা কিছু উন্নতি ঘটছে তা ব্রিটিশদেরই উদ্যোগে। কলকাতা তো এশিয়ার বুকে বসিয়ে দেওয়া একটা ইউরোপীয় শহর। এই দূর দেশের যেখানে নিজ জাতির কোনো কীর্তিস্তম্ভ দেখি, তাতেই আমার মন ভরে যায়। একমাত্র আগ্রার তাজমহল দেখে আমি থমকে গিয়েছিলাম। তাজমহলের সৌন্দর্য যেন অপার্থিব। ইংল্যান্ড বা ইউরোপের কোনো কীর্তির সঙ্গে তুলনাই চলে না। তাজমহল সম্পর্কে কার্জন আগেই অনেক কিছু শুনেছিলেন। তখন তার মনে হয়েছিল সেটি বড়জো স্পেনের আলহাম্ব্রা প্রাসাদের মতন হবে। কিন্তু স্বচক্ষে দেখার পর তিনি স্বীকার করতে বাধ্য হলেন, না, এ অতুলনীয়, অবর্ণনীয়। কিন্তু ইংরেজদের সাহায্য ছাড়াই ভারতীয়রা এমন একটা বিস্ময়কর শিল্প গড়তে সক্ষম হয়েছিল, এটা কার্জনের ঠিক মানতে ইচ্ছে করে না। স্মৃতিসৌধটিতে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে তিনি একটি ইংরেজ সংযোগ আবিষ্কার করলেন। তাজমহল সংলগ্ন উদ্যানটির সংরক্ষক একজন শ্বেতাঙ্গ। কার্জন আলাপ করে জানলেন যে তিনি ইয়র্কশায়ারের লোক। তার নাম স্মিথ। সে 20 বছর ধরে উদ্যানটি দেখাশোনা করছে। কার্জন বললেন, বাগানটিতে তাজমহলের সৌন্দর্য অনেক বেশি খুলেছে। একজন ইংরেজের হস্তক্ষেপের জন্যই তো তাজমহল এত দর্শনীয়। শুধু ভারত নয়, দুর্গম আফগানিস্তান, বোখারা, কোরিয়া, কম্বোডিয়া, আন্নাম, হংকং, মধ্য এশিয়া, পারস্য, আমেরিকা, কানাডা ইত্যাদি দেশে কার্জন পাড়ি দিয়েছেন একাধিকবার। অনেক বিপদের ঝুঁকি নিয়েছেন, উপেক্ষা করেছেন শারীরিক কষ্ট, আতিথ্য পেয়েছেন এক একটা দেশের রাজা বা সুলতান বা প্রধানমন্ত্রীর আলোয়।
কার্জানের তেমন কিছু পদমর্যাদা না থাকলেও তার কন্দর্প কান্তি ও রাজকীয় হাবভাব দেখে সকলেই মুগ্ধ। কথিত আছে কোরিয়ার এক মন্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন, মহাশয়, আপনি কি ইংল্যান্ডের রানীর পরিবারের সঙ্গে সম্পর্কিত? না, তবে আমি এখনো বিয়ে করিনি। মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং রাশিয়ার আগ্রাসী শক্তি কতখানি তা পর্যবেক্ষণ করে কার্জন একাধিক বই লিখেছেন। রাশিয়া ইন সেন্ট্রাল এশিয়া, প্রবলেমস অফ দ্য ফার ইস্ট, পার্সিয়া অ্যান্ড দ্য পার্সিয়ান কোয়েশ্চেন। এর মধ্যে শেষোক্ত বইটির পৃষ্ঠা সংখ্যা ১৩০০। এইসব ভ্রমণ অভিযান ও কেতাব রচনার সুফলও তিনি পেয়েছেন যথাসময়ে। স্ত্রীভাগ্যেও তিনি বিশেষ সৌভাগ্যবান। অল্প বয়স থেকেই কার্জেনের প্রতি অনেক মহিলা ও পুরুষ আকৃষ্ট হয়েছেন। ইটন স্কুলে পড়ার সময় একজন শিক্ষকের সঙ্গে তার অতি ঘনিষ্ঠতা নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল। প্রখ্যাত লেখক এবং শেষ জীবনে ভাগ্যবিড়ম্বিত ও কলঙ্কজনক অভিযোগে অভিযুক্ত অস্কার ওয়াইল্ড তরুণ কার্জেনকে দেখে মুগ্ধ হয়েছিলেন। বড় ঘরের মহিলারা কার্জেনকে দেখে প্রায় মূর্ছা যেত। অনেক রূপসী রমণীর সঙ্গেই কার্জেনের বন্ধুত্ব হয়েছিল। কিন্তু যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা জীবন সম্পর্কে পরিকল্পনা ছকে রাখে, তারা হুট করে আবেগের মাথায় বিয়ে করে না, প্রেমকেও প্রাধান্য দেয় না। কার্জেনের পারিবারিক বংশগৌরব যতখানি, তত অর্থ সম্পদ নেই। এইসব অভিজাতরা স্ত্রীভাগ্যে ধন কথাটায় খুব বিশ্বাসী। কার্জেনের স্ত্রী মেরি আমেরিকান। এই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকায় ধনীর সংখ্যা প্রচুর। সেই সব ধনীদের সন্তানেরা যদৃচ্ছ অর্থ ব্যয় করে বিলাসী জীবনযাপন করতে পারে। কিন্তু যতই অর্থ থাকুক, দু এক পুরুষে বংশ গৌরব পাওয়া যায় না। আমেরিকার ধনী দুহিতারা ইউরোপে এসে কোনো পড়ন্ত বনেদি বংশের যুবককে বিবাহ করে লেডি কিংবা কাউন্টেস হবার জন্য খুবই লালায়িত। লন্ডনে এক পার্টিতে মেরির সঙ্গে আমার প্রথম দেখা। তারপর বছর ৫ ধরে ইউরোপে ও আমেরিকায় কয়েকবার দেখাশোনা, বোঝাপড়া ও চিঠিপত্র বিনিময়ের পর আমি মনস্থির করি। অনেক ইংরেজ কুমারীর বুক শেলবিদ্ধ করে কার্জন এই আমেরিকান যুবতীটিকেই পত্নী হিসেবে নির্বাচন করলেন। মেরির পিতা আমেরিকার এক ক্রোড়পতি ব্যবসায়ী। মেরিও চমকপ্রদ রকমের রূপসী, একেবারে যেন রাজজটক। স্বামী ও স্ত্রী দুজনে যা চেয়েছিলেন ঠিক তাই পেলেন। মেরি তার পিতার কাছ থেকে প্রায় ১.৫ লক্ষ পাউন্ড যৌতুক পেল। শ্বশুর তার জামাতার জন্য ৫০০ পাউন্ড মাসোহারার ব্যবস্থা করে দিলেন আজীবন। তিনি চান লন্ডনের উচ্চ সমাজে মেলামেশা করার জন্য কন্যা জামাতাকে যেন কখনো কার্পণ্য না করতে হয়। কার্জন ততদিনে বৈদেশিক দপ্তরের আন্ডার সেক্রেটারির পদে উন্নীত হয়েছেন। সুতরাং ভারতের ভাইসরয় পদ থেকে লর্ড এলগিনের অবসর নেওয়ার সংবাদ যখন প্রচারিত হল, তখন সেই পদের জন্য দাবিদার অনেক, এবং তারা সবাই আমার চেয়ে উচ্চপদস্থ। এমনকি মহারানীর এক নাতিও এই পদের প্রার্থী। ইংল্যান্ডের রাজা রানী ও প্রধানমন্ত্রীর পরেই ভারতের ভাইসরয়ের পদটি গুরুত্বপূর্ণ। বয়স এবং পদমর্যাদার দিক থেকে কার্জেনের দাবি নগণ্য হলেও অন্য এক দিক থেকে কার্জন নিজেকে যোগ্য করে তুলেছিলেন। তিনি প্রধানমন্ত্রী সলসবেরিকে চিঠি লিখে আবেদন জানালেন, আমি 10 বছর ধরে ভারতের অবস্থা পর্যবেক্ষণ করছি। 4 বার সে দেশে গিয়ে ঘুরে ঘুরে সচক্ষে দেখেছি। প্রতিবেশী রাজ্যগুলির শাসকদের সঙ্গেও আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হয়েছে। ভারত শাসনের জন্য এইসব কি খুব প্রয়োজনীয় নয়? বিবাহের পর কার্জন এত বড় বড় সব পার্টি দিয়েছেন যে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সবাই তাকে চেনে। স্বয়ং প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে তার পরিচয় হয়েছে। প্রধানমন্ত্রীর সুপারিশ পেয়ে মহারানী ভিক্টোরিয়াও একবার এই দম্পতিকে দেখতে চাইলেন। ভিক্টোরিয়ার মনে দ্বন্দ্ব ছিল। ভাইসরয়ের পত্নীকেও নানা রকম আদব কায়দা পালন করতে হয়, এই আমেরিকার মেয়েটি তা পারবে তো? মেরির সঙ্গে কথাবার্তা বলে মহারানী সন্তোষ প্রকাশ করলেন। মেয়েটি সুন্দরী তো বটেই, বুদ্ধিও আছে। এরপরে অন্যান্য প্রার্থীদের স্তম্ভিত করে ঘোষিত হল কার্জনের নাম।
ভারত সাম্রাজ্যে ভাইসরয় যেন সম্রাট। কার্জন একসময় নিজের কাছে শপথ করেছিলেন, কলকাতার এই লাট ভবনে আমি অধিষ্ঠান করব। নিয়তির খেলায় সে শপথ পূর্ণ হয়েছে। আজ কার্জন একজন পরিতৃপ্ত মানুষ। সমুদ্র হিমাচলের রাজকর্মচারীরা টের পাবে কয়দিনের মধ্যেই যে কে এসেছে ভাইসরয় হয়ে। সাম্রাজ্য শাসনে আমি কারুকেই এক মুহূর্তের জন্য শিথিল হতে দেব না। মনে রাখতে হবে সবাইকে, আমার নাম লর্ড কার্জন। অরবিন্দ ঘোষের সঙ্গে আবার যোগসূত্র খুঁজে পেল ভরত। তিনি কি তবে ভরতের এই ভেসে বেড়ানো জীবনে ফিরে আসবেন আবার? আর নিবেদিতাকে নিয়ে কি আমেরিকায় চলে যাবেন বিবেকানন্দ? আর কলকাতার নতুন ভাইসরয় লর্ড কার্জনের উপস্থিতিতে কি ঘটবে বাংলায়? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 24। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, নিবেদিতা দেবলীনা পল, সত্যেন্দ্রনাথ ব্রতদীপ মুখার্জি, বিবেকানন্দ প্রসূন দাস, দেবেন্দ্রনাথ সৌমীর চরিত, রবীন্দ্রনাথ সৌমেন চক্রবর্তী, বারিন সায়ন্তন ঘোষ, কার্জন সৌরভ চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।